নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমার কেরালা বেড়ানোর সিরিজের এটা দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি দেখিয়েছি আমি কোচিতে কি করলাম, কোচিতে নামলাম, তারপরে কোচি বেড়ালাম। এইবার আমরা চলে যাচ্ছি মুন্নারের উদ্দেশ্যে। মুন্নার কেরালার একটি অতি জনপ্রিয় স্পট। দেখুন, কেরালাতে ব্যাকওয়াটার যেটা, তার ওপর দিয়ে যাচ্ছি বলে এই ছবিটা তুললাম। বাবু হাই করে দাও, তাই ও সবাইকে হাই করে দিল। আজকে সকাল সকাল সেজেগুজে নিয়ে রেডি হয়ে নিয়েছি, চলেছি মুন্নারের উদ্দেশ্যে। যেরকম বললাম, এই সকালবেলায় এটাই আমার সাজ। আমাদের তো বেড়াতে গেলে সকলেরই খুব মন ভালো থাকে, তাই এই বেড়ানোর সময়টা আমি আশা করি খুব ভালোই কাটবে, আপনাদেরও ভালো লাগবে। তাই দেখুন কেমন আসছে দিনগুলো। নতুন শহর গেলে তার রাস্তা, তার বাড়িঘর দেখতে আমার খুব ভাল লাগে। আর কেরালাতে ঢুকে তার বৈচিত্র্য হচ্ছে বাড়িঘরের ওপর। মানে বাড়িঘরগুলোই এত সুন্দরভাবে তৈরি করা, স্ট্রাকচার যেন বাংলো প্যাটার্নের, একটা রুচির ছাপ আছে। আমার খুব ভালো লাগে। ওই দেখুন ওই বাড়িটা কি সুন্দর না। দোকানপালা তো আমাদের এখানকার যেরকম কলকাতাতে দেখি সেই রকমই, কিন্তু খুব পরিষ্কার রাস্তাঘাট। দেখুন একদম নোংরা নয়। যেতে যেতে যেমন রাস্তাঘাটও দেখছি, গাছপালাও দেখছি, নারকেল গাছের আধিক্য চোখে পড়ছে, সবুজ আর সবুজ শুধু। তেমনই নিজেদের মধ্যে গল্প হচ্ছে। যেমন কেকেআর থেকে রাসেলকে এবার দূরে সরিয়ে রাখা হয়েছে, সেই রকম মনে হচ্ছে যে রাসেলটা চলে গেল আমাদের একটা দুঃখের সময়। রাসেল আমাদের প্রচুর আনন্দ দিয়েছে, আন্দ্রে রাসেলের কথা বলছি। যাই হোক, নতুন লোক আসবেন, জায়গা তো ছেড়ে দিতেই হবে পুরনোদের। আর তারও অনেক দিন খেলা শেষ হয়ে গেছে। সামনে নারকেল গাছগুলো দেখেছো কি সুন্দর। ঠিক মনে হচ্ছে না কেরালাতে এরকমই আমরা দেখতে চলেছি। এত নারকেল গাছের সারি, কি সবুজ রাস্তাটা, খুব সুন্দর লাগলো। তাই ভাবলাম এটা চিরস্থায়ী করার জন্য ক্যামেরায় বন্দি করে রাখি। আমাদের যখন আমরা শহরতলিতে যাই তখন তো এইরকমই সবুজ দেখি, গ্রাম বাংলাতেও। কোনো অংশে আলাদা করতে পারছো তোমরা? না, নারকেল গাছটা বোধহয় এখানে একটু বেশি, তাই না? সেটাই একটু আলাদা করে দেয়। যাই হোক, চলুক আমাদের এই সফরের দৃশ্যায়ন। কি সবুজ না। ওই দেখো মুন্নার আসলো কি, কিন্তু পাহাড় দেখা গেছে। মুন্নার আসছে কি না সেটা বোঝার জন্য এটাই যথেষ্ট। আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। উত্তরবঙ্গে যখন বেড়াতে যাই তখন পাহাড় দেখলেই মনটা কেমন আনন্দ হয়ে যায় না? সেই রকমই মুন্নার মানেই পাহাড়ি জায়গা, তাই এই পাহাড় দেখলেই মনে একটা আনন্দ হচ্ছে। মনে হচ্ছে এইবার গরম কাটিয়ে ঠান্ডার জায়গা চলে যাব। নভেম্বর মাসে 16 তারিখ, তবুও কিন্তু কোচিতে ভালোই গরম ছিল। দেখা যাক, মুন্নারে নিশ্চয়ই ঠান্ডা পাবো। ওই দেখো চার্চের মতো একটা বাড়ি, এখানে চার্চও প্রচুর, চ্যাপেলও প্রচুর। দুপা গেলেই চার্চ দেখা যায়। এবার মুন্নারে সেই বিখ্যাত ব্রিজ, লাল রঙের পুরনো আমলের সেই ব্রিজটার, যেটা দিয়ে কোচি থেকে মুন্নার যাওয়া যায়, এইটাই দেখলাম। আর দূরে পাহাড়। আমরা মুন্নারের কাছাকাছি পৌঁছে গেছি। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা লাগে মুন্নার পৌঁছাতে। আর আমরা এলাম একটা অপূর্ব রাস্তার ধারে, ফলসের সামনে। দেখলাম ঝর্ণা একেবারে ঝরঝর করে ওপর থেকে পড়ছে। এটা হচ্ছে চিয়ারাপ্পা ফলস। কি সুন্দর না। এখানে দাঁড়িয়ে যারা আসছে তারাই ছবি তুলছে, আমিও তাই সামনে চলে গেলাম, গিয়ে দেখি একটু ছবি তুলে আসি। দেখলাম অরিন্দম আগে চলে গেল। ও দেখুন, ও ছেলেকে দিয়ে ছবি তোলাচ্ছে। দেখলে বুঝতে পারবেন দুজনই সাদা শার্ট। একজন ছবি তুলছে, একজন দাঁড়িয়ে আছে, পোজ দিচ্ছে। আমি দূরে দেখছি পাহাড়, কত গাড়ি এসে এখানে দাঁড়াচ্ছে। খুব সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। নিজেও তাই নেমে পড়লাম ছবি তুলতে। এই জায়গায় ছবি না তুলে পারা যায় না, তাই নিজেই দাঁড়িয়ে পড়লাম সেলফি মোড অন করে ছবি তুলতে। পেছনে থাকুক চিয়ারাপ্পা ফলস, আর সামনে নিজেকে বন্দি করলাম। কখনো সানগ্লাস পরে, কখনো সানগ্লাস খুলে। এবার আমরা চলে এলাম স্পাইস গার্ডেনে।
এখানে একজন গাইড দেওয়া হয়, যিনি আপনাদের প্রতিটা গাছের বিবরণ সুন্দরভাবে উপস্থাপনা করবেন। গাছগুলো থেকে পাতা ছিঁড়ে তার বীজ ছিঁড়ে দেখাবেন যে কীরকম গন্ধ, কোন গাছের কি উপকারিতা, আমরা ভালো করে শুনছিলাম। বহুত আচ্ছা, ন্যাচারাল ফ্লেভার, लेकिन टेस्ट के लिए असली डालना पड़ेगा। फैंटास्टिक। ये खा नहीं जा सकते आप? या ऑफ कोर्स, आई मीन हम ऐसा खाए तो थोड़ा सा टेस्ट है, लेकिन हम जो इसका कुकिंग में देता है तो अच्छा है। कुकिंग में कैसे होता है, इसका बीज हम सुखा के यूज करने वाला, सो पेपर का जैसे छोटा है, सो we can use in, we just want to use only 2-3 seeds while making food for one person, okay? Actually ये जो रेड पका वाला तो कॉफी गाछ, इसके अंदर से हमको जो बीज मिलेगा, there is no color, no taste, no smell, nothing is there like coffee. ये है गोल्ड कॉफी, गोल्ड ग्रीन करने करेगा, गोली खाने के स्टेज पे 3-4 महीने तक कर सकते, लेकिन डाइटिंग रखना पड़ेगा, नहीं तो वापस गोली देगा, मतलब क्योरेबल नहीं, कंट्रोल होगा, बिकॉज इट्स अ कंडीशन, राइट? ছোট এলাচ, কাশির জন্য লং পেপার। এলাম ফার্মিয়ার্ড রেস্টুরেন্টে, সুন্দর পরিবেশে এখানেই আমরা লাঞ্চ সারলাম। এবার আমরা এলাম সকলের প্রিয় চকলেট ফ্যাক্টরিতে। এখানে চকলেটও তৈরি হচ্ছে, আবার আপনাকে এত চকলেট খাওয়াবে মানে আপনি কিনতে বাধ্য হবেন। আমরাও 2 বক্স চকলেট কিনলাম, দাম কিন্তু খুব একটা কিছু সস্তা নয়, প্রচুর ধরনের চকলেট আছে। নিয়ে কোকো, এই যে কোকোর একটা বীজ আছে, ওটা নিয়ে আপনি দেখতে পাবেন কীরকম গন্ধ, এই সব চকলেটগুলো রয়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম মুন্নারের উদ্দেশ্যে। আস্তে আস্তে চোখে পড়ছে চা বাগান। চোখের সামনে যখন চা বাগান দিয়ে গাড়িটা যাচ্ছিল, মনে হচ্ছিল সেই সুন্দর, যেরকম ছবির মতো দেখেছিলাম, ক্যালেন্ডারের ছবির মতন, সেই রকমই রাস্তাটা, সেই রকমই চা বাগানের সমাবেশ। দেখতে দেখতে আমরা তাহলে মুন্নার প্রবেশ করে গেছি। এই দেখুন সেই কি সুন্দর চা বাগান, সবুজে সবুজে পুরো ভ্যালিটা বিস্তৃত। জায়গায় এলে ঈশ্বরের যে একটা দান, মানে হাত আছে, সেটা পরিষ্কার বোঝা যায়। তখন বলতে ইচ্ছা করে, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। অসাধারণ, তাই না? জায়গাটা স্থির হয়ে আছে আমার ক্যামেরা, আমি নিজেই অভিভূত, আমি ক্যামেরা কি চালাবো। শেষ পর্যন্ত আপনারাই বলুন কেমন জায়গা। আমাদের ঘর মুন্নারে, আমাদের একটা, আমার ছেলের একটা। ঘরটা ভালোই দেখতে, চার্জার আছে, টিভি আছে, বড় একটা আয়না আছে। অরিন্দম এখন কী সব করছে। আচ্ছা, এটা একটা ওয়ার্ড্রপ আছে, আর এখান থেকে এরকম দৃশ্য দেখা যায় খাটে শুয়ে শুয়ে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এইরকম সকাল খুব কমই হয়, এখন ঘুম থেকে উঠে দেখি এইরকম দৃশ্য দেখলাম। একটা বেশ সুন্দর পাহাড়ি জায়গা, আর নিচ দিয়ে সন্ধে হয়ে গেছিলো, কালকে বুঝতে পারিনি, তাড়াতাড়ি একটু মার্কেটটা ঘুরেছিলাম। আর নিচ দিয়ে এরকম একটা ছোট্ট একটা কি বলবো জলাশয় রয়েছে, তার উপর একটা ব্রিজ রয়েছে, কেমন একটা সুইজারল্যান্ড যেন অনুভূতি। যাই হোক, একটু বাড়াবাড়ি করছি বোধহয়, হ্যাঁ, কিন্তু খুব ভালো লাগছে জানেন। একটা হালকা ভোরবেলা যদি এরকম কেউ দেখে সকালটা, তার এমনি মন ভালো হয়ে যায় কিনা বলুন। বন্ধুরা, আজকে মুন্নারে আমাদের দ্বিতীয় দিন। আমরা বেরোচ্ছি মুন্নারের 2টো জায়গা দেখতে। একটা হচ্ছে ওখানে ন্যাশনাল পার্ক আছে একটা, সেটা দেখব। আর মাথুপেটি ড্যাম দেখেছিলাম, কিন্তু আমরা সেটা 2 ভাগে গিয়েছিলাম। সকালে এরভিকুলাম ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, আর পরের দিকে গিয়েছিলাম আমরা বিকেলের দিকে ওই মাথুপেটি ড্যামে গেছিলাম। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, ওই হালকা টুকটাক ব্রেকফাস্ট করেছি, করে বেরিয়ে যাচ্ছি মুন্নারে সাইট সিন দেখতে। মুন্নার শহরটা খুবই সুন্দর। আর এটা আমাদের হোটেলের ঘর,
যে অরিন্দম বসে আছে, আর এই সামনে জানলাটা দিয়ে দারুণ ভিউ দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি ওই এরভিকুলাম ন্যাশনাল পার্ক দেখতে। এরাভিকুলাম বোধহয়, সেখানে গাড়ি করে প্রথমে যেতে হয়। খুব একটা বেশি সময় লাগেনি, 10-15 মিনিটের মধ্যেই আমরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গেছিলাম। তারপরে ওরা বাসে করে ওই পার্কের ওখানটায় নিয়ে যায়। ওরা আলাদা টিকিট করতে হয়, সেটা আমরা গিয়ে টিকিটটা করলাম, করে লাইন করে বাসে উঠতে হয়, বাস ওখানে নিয়ে যায়, তারপরে হেঁটে হেঁটে ওই পার্কটা দেখতে হয়। বাইরের দৃশ্য খুবই সুন্দর। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ইচ্ছে ছিল 9টার মধ্যে ওখানে চলে যাব। একটু সকাল সকাল করতে সবারই একটু অসুবিধা হয়, একই ঠান্ডার সময়, এই শীতের জায়গা এটা, তার উপরে ঘুম থেকে একটু আলস্য লাগে, তাও একটু দেরি হয়ে গেল, তবু কোনো অসুবিধা হয়নি সবার। দেখুন দৃশ্য কাকে বলে, চা বাগান অসাধারণ তার রূপ নিয়ে আমাদের সামনে হাজির। এত বিস্তৃত ভ্যালিতে চা বাগান আমি কমই দেখেছি। সেই বাসটায় উঠে পড়েছি, যেই বাসটা আমাদের ওই এরাভিকুলাম ন্যাশনাল পার্কে পৌঁছে দেবে। চরণটা বোধহয় হবে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক বা ইরাভিকুলাম জাতীয় উদ্যান, যাই হোক আমি এসেছি সৌন্দর্য দেখতে। দূর থেকে যারা চা বাগানের দিকে বসেছে তারা কি সুন্দর ভিউ দেখছে। আমি ভাবছি যে চোখ সার্থক হয়ে যায় সব জায়গায় এলে। চোখ বলে যে একটা জিনিস আছে, সেটা যেন শান্তি পায়। দেখুন কি অপূর্ব না। আমাদের দিকেও চা বাগান পড়বে আমি জানতাম, বাস তো ঘুরছে না। আচ্ছা, এই বাসটা যেখানে পৌঁছে দিচ্ছে সেইখান থেকেও আপনাদের অসাধারণ ভিউ দেখা যাবে, দেখাবো। আর এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে এখানে যেন বাসটা একটু দাঁড়ায়, একটু দুদণ্ড আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি বা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ। মুন্নার সত্যিই সুন্দর। উত্তরবঙ্গ দেখেছি, কিন্তু মুন্নারের এই দৃশ্য মানে দেখে আমার চোখ জুড়িয়ে গেছে। এটাই এরভাকুলাম ন্যাশনাল পার্ক। আমাদের এখানে নামিয়ে দিয়ে গেলে এবার আমরা হেঁটে হেঁটে উঠবো। দূর থেকে সবুজের বুক ছিঁড়ে সাদা বাসটা চলে গেল, কি অপূর্ব লাগছিল। এই প্রকৃতি যেন এমনি সুন্দর। ওখানে ন্যাশনাল পার্কে কী জন্তু বা কী অ্যানিমালস দেখতে পাবো আমি জানি না, কিন্তু আমার এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে দুদণ্ড দাঁড়িয়ে থাকি, শুধু দেখি, হেঁটে হেঁটে সময় নষ্ট করে ওপরে উঠে কী বা দেখতে পাবো বলুন তো। এই জায়গাটা কি অপূর্ব না? অসাধারণ বললেও কম বলে, আমার ভাষা খুঁজে পাচ্ছি না যে আমি এটাকে কি বলে বর্ণনা করব। সবুজ সবুজ পাহাড়, তার মধ্যে মেঘ আটকে আছে। আর উত্তরবঙ্গের পাহাড় অনেক উঁচু, এটা পশ্চিমঘাট পর্বতমালা তো একটু নিচু, কিন্তু এত দূর চোখ চলে যায়, সবুজে সবুজে ভরপুর, দেখলেই ভালো লাগে। ছেলেকে দাঁড়িয়ে বললাম একটু ছবি তুলি, তারপরে এই দৃশ্যায়ন বাইরের। সবাই তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেই দেখলাম। তারপর নিজে একটু দাঁড়িয়ে সেলফি মোড অন করে একটু ছবি তুললাম। উঠছি আস্তে আস্তে, অনেকটা উঁচু উঠতে হবে জানি, এগিয়ে চললাম। এখানে এলে শহরের সব যন্ত্রণা, সব কষ্ট, সব কাজকর্ম ভুলে গিয়ে একটা নতুন আনন্দ এসে যায় মনে। কি ফেলে এসেছি সব ভুলে গেলাম। দেখলাম এখানে একটা অপূর্ব প্রকৃতি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আমরা একটু শালটাল যা যা ছিল সঙ্গে জড়িয়ে নিলাম। আর প্রচুর ফরেনার, প্রচুর, মানে আমাদের দেশীয় পর্যটকের থেকে বিদেশি পর্যটক বেশি। রাস্তাটাও কি সুন্দর পরিষ্কার করে বাঁধানো দেখুন। উঠছি, ভাবছি যে খুব একটা তো ব্যথা লাগছে না পায়ে, আমার তো এমনিতেই হাঁটু ব্যথা, কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ রাস্তাটা খুব উঁচু, খাড়াই নয়, অনেকটা সমতল, একটু একটু উঁচু। আমরা যেহেতু একটু আস্তে আস্তে হাঁটছি, অরিন্দম অনেকটা এগিয়ে গেছে, আর আমরা অনেকটা সময় ধরে ছবি তুলে তুলে ধীরে ধীরে এগোচ্ছি। আমাদের বলেছি যে তুমি একটু এগিয়ে যাও, আমরা অতটা পারি উঠবো। এবার একটা জায়গায় এসে একটু রেস্ট নিলাম। ছেলেটার শরীর ভালো ছিল না, তাই আমিও ওর পাশে বসে আছি। দুজনেই মিলে একটু গল্প করছি, দেখছি। যাই হোক, সময়টা তো খুব সুন্দর কাটছে, কারণ বেড়াতে এসেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এত সুন্দর সামনের দৃশ্য, কি বলবো।
চোখ জুড়িয়ে যাচ্ছে। ওই দেখুন নিচ থেকে আসছে ওপরের দিকে, যারা বাস নামিয়ে দিয়ে গেছে যাদের, তারা ওপরের দিকে আসছে। ওপরে শুনেছিলাম নীলগিরি থর আছে, ওই জাতের কয়েকটি হরিণ দেখা যায় ওখানে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আপনারা দেখুন দৃশ্য। কেউ নিশ্চয়ই উত্তরবঙ্গের সঙ্গে মিল পাচ্ছেন। আমারও মাঝে মাঝেই কম্প্যারিজন এসে যাচ্ছিল, কোনটা বেশি ভালো, আমাদের উত্তরবঙ্গ না মুন্নার। কেন এত দূর আসবো, আমাদের যখন ঘরের কাছেই নর্থ বেঙ্গল আছে, কি দরকার এত দূর ছুটে আসার? ওখানেও তো এইরকমই দৃশ্য দেখা যায়, আরও ঠান্ডা, আরও বড় বড় পাহাড়। না, এখানে একটা চওড়াও ভ্যালি দেখা যায়, চোখ যেন শেষ অবধি চলে যায়, অনেক দূর অবধি চলে যায়। এইখানে দেখলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলগিরি থর, কয়েকটা হরিণ ওপরের দিকে উঠছে, নিচ থেকেই দেখতে পেলাম। জানি না ক্যামেরায় কিছু ধরা পড়লো কি না, কিন্তু আমরা খালি চোখে দেখতে পেয়েছি ওরা পাহাড়ের ওই ওই নিচ থেকে ওপরের দিকে উঠছে, ওইখান দিয়ে, এই জায়গাটা দিয়ে দু একটা দেখতে পেয়েছিলাম। দু একটা কেন, বেশ অনেকগুলোই দেখতে পেয়েছিলাম। যেহেতু আমরা অত দূর উঠতে পারিনি সেই সব পর্যায়ে, তাই আমরা নিচ থেকে দেখে চোখকে সার্থক করেছিলাম। ছেলেকে ফেলে একা ওপরে উঠতে ইচ্ছে করছিল না, আর আমি তো সামনেই দৃশ্য দেখছি, আমার আর হরিণের আকর্ষণ কমে গেছে। দেখুন কি অপূর্ব। এবার বাসে উঠে পড়েছি, ফিরবো সেই যেখান থেকে উঠেছিলাম সেখানে। আবার ফিরে যাচ্ছি মুন্নারে, নতুন একটা জায়গা দেখবো বলে। বাস চলতে শুরু করলো, আর আমরা সেই আবার সুন্দর জায়গা উপভোগ করতে করতে এগিয়ে চললাম সেই পয়েন্টের দিকে যেখানে আমরা উঠেছিলাম বাসে। এতে আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম অপূর্ব দৃশ্য, সেটাই আবার চোখে পড়ল। মুন্নার কিন্তু খুব সুন্দর, আমার মন ছুঁয়ে গেছে। যারা আসেননি কেরালায় তারা অবশ্যই এখানে আসবেন। মুন্নার তো আসতেই হবে, কেরালা মানেই মুন্নার, মানে মুন্নারকে বাদ দিয়ে কেরালা ভ্রমণ সম্পূর্ণ হয় না। সেই জন্য বলছি মুন্নারকে একদম মানে আসতেই হয়। মুন্নার দারুণ জায়গা। আমাদের বাসটা আবার ভালো জায়গায় এসে দাঁড়িয়ে গেল, দু চোখ ভরে দেখেই যাচ্ছি। বিস্ময় তাই জাগে জাগে আমার গান। ঈশ্বর কোথায় আছে আমরা খুঁজে খুঁজেই বেড়াই, ঈশ্বর তো এখানেই আছে, এই তো তার সৃষ্টি, আমরা তো দেখতেই পাচ্ছি ঈশ্বরের দান। খুঁজতে হবে না, প্রকৃতির মাঝেই ঈশ্বর লুকিয়ে আছে। এত সুন্দর করে কে সাজিয়েছে বলুন তো। ভাবে এগিয়ে চলেছে আমাদের বাস, আমাদের নামিয়ে দিয়ে গেল। আমরা এবার যাচ্ছি অন্য একটা গন্তব্যের উদ্দেশ্যে, সেখানে পৌঁছে আপনাদের দেখাবো। মুন্নারকে আমি ভালোবেসে ফেললাম, ভালোবাসা এমনি চলে আসে। এবারে আমরা আসলাম মুন্নারে যে এত চা বাগান আছে, সেই চা বাগান থেকে চা এসে কিভাবে চা তৈরি হচ্ছে, মানে টি ফ্যাক্টরি দেখতে। প্রথমে এটা টাটাদের যে টি আছে, টাটাদের আন্ডারেই ছিল, তারপর রিপেল এখন নাম দিয়ে এই চা ফ্যাক্টরি এখন রিপেল নামের অধীনে তৈরি হচ্ছে। এখানে চা তৈরি দেখাচ্ছিলেন যে ভদ্রলোক, তিনি ভালো করে বোঝাচ্ছিলেন। Different type of tea processes. First white tea, silver tea. Second one green tea. Third one black tea. Black tea two types. Black tea is English breakfast tea, the long leaf, orthodox. Another one black tea powder. ওই যে উনি চা পাতাগুলো মেশিনে দিচ্ছেন, দূরে যে পাতাগুলো তোলা হয়েছে সেগুলো দিচ্ছেন, সেইগুলো একদম বিভিন্নভাবে বাছাই ঝাড়াই হয়ে সরু সরু এই পাতা হয়ে একদম ছোট ছোট পাতা আকারে চলে আসবে আপনাদের কাছে। এবার সেগুলো থেকে কিভাবে চা প্রসেস হয়, চা পাতা থেকে চা আসে, সেগুলো দেখছিলাম আমরা।
এই চা ফ্যাক্টরিতে কিভাবে চা তৈরি হয় দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আমরা তো রোজ দুবেলা চা খাই, কিন্তু কোনোদিন কি জানি যে চা কতটা কিভাবে তৈরি হয়ে আসে। কি সুন্দর কতটুকু চা পাতা বেরোলো বলুন, ওই সবুজ সবুজ চা পাতা থেকে কতটুকুই বা পেলাম। যাই হোক, যা দেখলাম একেবারে চোখ মন ভরে গেল। ওই তো চা বাগান দেখলাম এত সুন্দর, সেখান থেকে যে এইভাবে চা উৎপন্ন হয় সেটাও তো জানা দরকার ছিল। এমনিতেও চা বাগান দেখেছি, দার্জিলিংয়েও দেখেছি, এখানেও দেখলাম মুন্নারে, কিন্তু ওই দেখুন চা পাতাগুলো বেরোচ্ছে কিভাবে। হ্যাঁ, প্রসেস হওয়াটা দেখা হয়নি, সেটা এখানে এসে দেখতে পেলাম। এটাও একটা সুন্দর অভিজ্ঞতা। তারপর একটা ইতিহাস তুলে ধরেছিল তারা একটা ফিল্মের মাধ্যমে, আমরা সেটাও দেখেছিলাম। সেটা সেখানে অন্ধকার ঘরে, সেটা একটা বড় সিনেমা হলের মতো ঘরে দেখালো যে কিভাবে এই ফ্যাক্টরিটা তৈরি হয়েছিল মুন্নারে, তারা কি কি কাজ করে এখন, এইসবগুলো দেখেছিলাম আমরা। সেটা আপনারা গেলে, ওই ফ্যাক্টরিতে গেলে আপনারা উপভোগ করতে পারবেন। এবার আমরা ওইগুলো দেখুন, চাগুলো বিভিন্নভাবে কীভাবে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যাদের আমার চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। আবার আসছি পরের পর্ব নিয়ে।